আরেকটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসউদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে ওই সময় আপনারা জানেন কিছু লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল। যেই লিগাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল সেই লিগাল ফার্মে সাথে গত সরকারের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী জড়িত ছিলেন এবং এই কাজ দেওয়ার প্রক্রিয়াতে লক্ষ লক্ষ, এই কয়েকদিন আগে $8 লক্ষ পে করা হয়েছে এবং আমরা ওখানে শুনছি তাদের সাথে ইমেল আদান প্রদান করলেও তাদেরকে টাকা দিতে হয়। তো এই ফার্মটাকে কেন বাছাই করা হয়েছিল, এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কি রোল ছিল, সেখানে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা এবং এখানে কোনো অস্বাভাবিকতা আছে কিনা কি সেটা আমরা তদন্ত করে দেখব। সেটা আমরা তদন্ত করে দেখব না, সেটা আমরা খতিয়ে দেখব। এটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটির রিপোর্ট না। আর এটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে সিআইডির যে তদন্তটা হয়েছে যেটা প্রায় ম্যাচিওর পর্যায়ে রয়েছে, এই তদন্ত বা এই তদন্তের প্রেক্ষিতে কোনো স্টেপস নিলে সেটা আমাদের নিউ ইয়র্কে যে বিচারটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারি কিনা বা এই দুটা প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে, এক্ষেত্রে আইনগতভাবে এক্স্যাক্টলি আমাদের কি করণীয় সেটা পরীক্ষা করে দেখার জন্য আমরা ডক্টর কামাল হোসেনের যে ফার্ম আছে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কমিটি 2 সপ্তাহ পরে যে রোববার আছে আবার মিটিংয়ে বসবো এবং আমরা 3 মাসের মধ্যে আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব বলে আমরা আশাবাদী। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত 7,184টি মামলা আইন মন্ত্রণালয়ে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা তো অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায়। 7,184। আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যে মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না এবং অনেকে অনেকভাবে নাম ঢুকে দেয়। এগুলি প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন। অনেক কাগজপত্র ডিল করতে হয় আমাদের, মানে বাইরের থেকে দেখলে মনে হয় যে আমরা আসলে খুব দ্রুত করছি নাকি। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ের তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই, তারপরেও আমরা এখানে আরো অফিসার নিয়োগ করে এটাকে আরো দ্রুততর করার চেষ্টা করছি। আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার ইখতিয়ারই আমাদের না। হাইকোর্ট তো আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না, হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিলেট ডিভিশনের অধীনে। তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে। লিগাল প্রসিডিউর আপনারা জানেন। জামিন তো আর অধস্তন আদালত দেয় নাই, জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায়। যেমন বগুড়ায় 130টি মামলায়, শুধু বগুড়ায় থেকে দায়েরকৃত 130টি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রণালয় আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই। যখন এরকম আগাম জামিন দেওয়া হয়, দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয়, তখন 4 সপ্তাহের আগাম জামিন দিল। এই 4 সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা এখতিয়ারাধীন বিষয় না। 4 সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে।